আসসালামু আলাইকুম সবাইকে রাশিদুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। আশা করছি আপনারা মহান রাব্বুল আলামিনের কৃপায় অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অলরেডি আমরা স্পোকেন ইংলিশের 3টি ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা 4 নম্বর ক্লাস করতে যাচ্ছি এবং আমি আশা রাখছি আপনারা বিগত যে ক্লাসগুলো করেছি সেখানে যে ধরনের প্র্যাকটিস আপনাদেরকে অ্যাসাইন করা হয়েছিল সেগুলো খুব গুরুত্বের সাথে খুব সিরিয়াসলি আপনারা প্র্যাকটিস করেছেন এবং আপনাদের যে হোমওয়ার্কগুলো সেগুলো আপনারা শেষ করেছেন। আজকে আমরা 4 নম্বর ক্লাস করতে যাচ্ছি এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যেন আমরা সব ক্লাসগুলো আমরা খুব গুরুত্বের সাথে সিরিয়াসলি ক্লাসগুলো করি। কারণ হচ্ছে এগুলো আমরা বেসিক গ্রামার শিখছি, আমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করছি। এখানে যদি আমাদের কোনো ধরনের ঘাটতি থাকে বা দুর্বলতা থাকে তাহলে কিন্তু পরবর্তী বিষয়গুলো আমাদের বুঝতে কষ্ট হবে। যার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব খুব সুন্দরভাবে, খুব গুরুত্বের সাথে, খুব অ্যাক্টিভ হয়ে আমরা প্রত্যেকটি ক্লাস করব এবং প্র্যাকটিস করব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে 4 নম্বর ক্লাস করতে স্ক্রিনে যাচ্ছি। সো ইতিমধ্যে আমরা বেসিক গ্রামারের 3টি ক্লাস সাকসেসফুলি শেষ করেছি। আজকে আমরা 4 নম্বর ক্লাস করতে যাচ্ছি। সো আমাদের গত ক্লাসগুলো ছিল টেন্সের উপরে। আমি আশা করছি আপনারা সবগুলো ক্লাস ভালোভাবে করেছেন এবং যেইভাবে প্র্যাকটিস করতে বলা হয়েছিল ঠিক সেভাবেই প্র্যাকটিস করেছেন। আর আজকের ক্লাসে যদি কেউ নতুন এসে থাকেন, যে আজকের ক্লাসটি প্রথম দেখছেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আগের ক্লাসগুলো দেখে আসেন। কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আজকে আমরা প্রশ্ন শিখব, কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়, কোয়েশ্চেনিং। এটা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করে, যেটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। আমরা একটা কথা জানি যে প্রশ্ন করার থেকে উত্তর দেওয়াটা সহজ, প্রশ্ন করাটা তুলনামূলকভাবে কঠিন। এমনটা হতে পারে যে আপনি চা খাবেন না কফি খাবেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি। আপনি শুধু বললেন যে কফি অথবা চা, এক কথায় কিন্তু আপনি উত্তর দিতে পারতেছেন। বাট প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হচ্ছে আপনি চা খাবেন নাকি কফি খাবেন। এখানে কিন্তু অনেকগুলো কথা বলার প্রয়োজন হচ্ছে। সো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল সেশনে চলে যাচ্ছি আমরা। প্রশ্ন সাধারণত 2 ধরনের হয়ে থাকে, ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। সো ডব্লিউএস কোয়েশ্চেনটা আমাদের সেটা হচ্ছে এখানে এই প্রশ্ন করলে আমাদের এক কথায় উত্তর দিতে পারি না, আমাদের অনেকগুলো কথা বলতে হয়। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন সেটা আমাদের এক কথায় উত্তর দিতে পারি। আর ইয়েস নো কোয়েশ্চেনটা আমরা ইতিমধ্যে টেন্স যে শিখেছি সেখানে আমরা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝেছি এবং প্র্যাকটিস করেছি। প্রত্যেকটা টেন্সে আমরা ইয়েস নো কোয়েশ্চেনটা প্র্যাকটিস করেছি। যদি আপনাকে একটু রিমাইন্ড করে দিই, যেমন ধরেন এটা কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, রাইট। সো এখানে আমরা দেখেন প্র্যাকটিস করেছি যে হি উইল রিড এ বুক, সে একটি বই পড়বে। হি ওন্ট রিড এ বুক, সে একটি বই পড়বে না। উইল হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে। ওন্ট হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে না। এখানে একটি বিষয় খেয়াল করুন, এগুলো হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চেন, যেগুলোতে আমরা জাস্ট অক্সিলারি ভার্বটা আমাদের সাবজেক্টের আগে নিলেই আমাদের ইয়েস নো কোয়েশ্চেন গঠিত হয়। হ্যাঁ, উইল হি রিড এ বুক, সে কি একটি বই পড়বে, অ্যান্সার হবে ইয়েস অর নট, রাইট। সো আমরা কিন্তু ইতিমধ্যে সবগুলো টেন্সের মধ্যে এটা আমরা চর্চা করেছি অলরেডি। সো তারপরও আমরা একটু জাস্ট দেখে নেব। সো আমরা এটা 2টা রুলে আমরা ডিভাইডেড করেছি। প্রথম রুলটি হচ্ছে সাবজেক্টের পূর্বে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে ইয়েস নো কোয়েশ্চেন গঠিত হয়। যেমন ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। এটা মূলত ছিল হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। জাস্ট আমরা ইজটাকে আগে নিয়ে আসছি, রাইট। সো আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, যেমন আর ইউ এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আপনার প্রশ্ন হচ্ছে ইয়েস আই এম এ স্টুডেন্ট, নো আই এম নট এ স্টুডেন্ট, রাইট। সো এটাকে আমরা আর 2 নম্বর রুলটা যদি আমরা দেখি তাহলে সেটা এরকম যে যেসব বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ডাস নিতে হবে এবং পাস্ট টেন্স হলে আমাদের ডিড নিতে হবে। যেমন এটা শুধুমাত্র 2টা টেন্সের মধ্যে একটু সমস্যা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই 2টার মধ্যেই সাধারণত আমরা কোনো অক্সিলারি ভার্ব পাই না। আর বাকি যে টেন্সগুলো রয়েছে সবগুলো টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি নিতে হবে আমাদের, ডু এবং ডাস নিতে হবে। ডু নিতে হবে কোনগুলোতে, যেগুলাতে ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যেগুলো ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, আর যেগুলোর ক্ষেত্রে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস বাই যোগ করি, এইসব যেটার সাথে খাটে না সেক্ষেত্রে আমরা ডু নিব। আর যেটা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাস নিব, ঠিক আছে। যেমন ডাস হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলায়। এখানে যদি আমি বলতাম ইউ, তাহলে ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। এটা মানে হি প্লেস ক্রিকেট মূলত ছিল হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে।
এই যে আমরা যে ডু আগে নিয়ে আসছি, এই এসটা আমরা এই ডাচের সাথে ডু এর সাথে লাগাই দিয়েছি, যার জন্য ডাচ হয়ে গেছে। আর কোন কোন ওয়ার্ডের পরে বা কোন কোন ভার্বের পরে এস হয়, কোন কোন ভার্বের পরে ইএস হয়, সেগুলো আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। সো আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে রাবিয়া এট রাইস, রাবিয়া ভাত খেয়েছিল, বা ডিড রাবিয়া এট রাইস, ডিড রাবিয়া ইট রাইস, রাবিয়া কি ভাত খেয়েছিল। যখন আপনি এটা প্রশ্ন করবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে, ডিড আগে নিয়ে আসবেন, তখন মূল ভার্ব যেটা সেটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হ্যাঁ, মূলত সেন্টেন্সটা ছিল রাবিয়া এট রাইস, রাবিয়া ভাত খেয়েছিল। আর যেহেতু আপনি ডিড নিয়ে আসছেন, এই ডিডটা পাস্ট ফর্মটা ক্যারি করতেছে, সেক্ষেত্রে আমাদের এই দুইটা পাস্ট রাখার কোনো মানে নেই, যে কোনো একটা পাস্ট রাখতে হবে। যেমন আমরা যদি আগে বলি যে রাবিয়া এট রাইস, রাবিয়া ভাত খেয়েছিল, তখন এই ভার্বটা ছিল পাস্ট ফর্ম। এটা দ্বারা আমরা চিনতে পারতাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট যখন আপনি একটা চিহ্ন রেখে দিচ্ছেন ডু এর মাঝে, ডু ডিড, ডু এর পাস্ট ফর্ম কিন্তু ডিড, এটা ডিড দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমাদের ভার্বটা তখন স্বচ্ছ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বিষয়টা আশা করি ক্লিয়ার। আর যেহেতু আমরা ওই প্রত্যেকটা টেন্সের মধ্যে এই ইয়েস নো কোয়েশ্চেনটা অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আমরা এই ইয়েস নো কোয়েশ্চেনটা খুব ভালোভাবে আগেই বুঝতাম, তারপর দু একটি কথা বললাম। আশা করি বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার। এবং তারপরেও আমরা একটু দেখে নিব এখানে স্ক্রিনশট দিয়ে বা পেজটাকে পজ করে আমরা বিষয়গুলো একটু দেখে রাখবো। আমি বাংলা অ্যাড করে বিষয়গুলো রেখেছি যাতে করে আপনারা একা একাই বুঝতে পারেন। সো তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সো তারপর আমরা 2 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। সো ডব্লিউএস কোয়েশ্চেনের ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে সেখানে আমরা ইয়েস এবং নো দ্বারা প্রশ্ন উত্তর দিতে পারি না, সেখানে আমাদের একটু ডিটেইলে উত্তর দিতে হয়। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠছেন, কখন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বলতে হবে যে আমি সকাল আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, বা হচ্ছে 8টার সময় ঘুম থেকে উঠেছি। আমি যদি বলি আপনি আজকে দুপুরে কি দিয়ে খেয়েছেন, তখন আপনাকে বলতে হবে যে ডাল দিয়ে খেয়েছি, মাছ ভাজি দিয়ে খেয়েছি, এগুলো আপনাকে বলতে হবে। আপনি কিন্তু ইয়েস এবং নো দ্বারা বলতে পারবেন না। আর এটার যে স্ট্রাকচারটা সেটা খুবই সহজ, সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিলে ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যায়। সেটা খুবই সহজ, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে গঠন করতে হয়। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। ওয়ার ডাজ হি প্লে ক্রিকেট, সে কোথায় ক্রিকেট খেলে। মূলত সেন্টেন্সটা কি ছিল, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। হ্যাঁ, তারপর আমরা ইয়েস নো কোয়েশ্চেন করেছি, ডাজটা ধার করে নিয়ে আসছি, ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ওই ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে আমরা জাস্ট এই ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিয়েছি হোয়ার। হ্যাঁ, ওয়ার ডাজ হি প্লে ক্রিকেট, সে কোথায় ক্রিকেট খেলে। হ্যাঁ, ওয়েন ডাজ রাশেদ ইট রাইস, কখন রাশেদ ভাত খায়। ওয়েন উইল ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাবে। ওয়েন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলো। ঠিক আছে, সো আমরা জাস্ট ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেবো, তাই আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। সো আমরা আজকে কিছু ডব্লিউএস কোয়েশ্চেন দেখবো, বা কোয়েশ্চেন ওয়ার্ড, এগুলোকে আমরা কোয়েশ্চেন ওয়ার্ডও বলতে পারি। কোয়েশ্চেন ওয়ার্ড বললে কোনো ধরনের কন্ট্রোভার্সি হয় না, কারণ অনেক সময় দেখা যায় যে হাউ এটাকে আমরা ডব্লিউএস কোয়েশ্চেনে রাখি, এখানে কিন্তু ডব্লিউএস দ্বারা গঠিত হয় নাই, হাউ, তারপরে কিন্তু আমরা এটাকে ডব্লিউএস কোয়েশ্চেনে রাখি। আমরা যদি বলি যে কোয়েশ্চেন ওয়ার্ড, তাহলে সবচেয়ে বেশি বেস্ট হয়। আমরা বলবো কোয়েশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন বলতে পারি। সো প্রথমে যেই ডব্লিউএস ওয়ার্ডটা আমরা জানবো বা কোয়েশ্চেন ওয়ার্ডটা জানবো সেটা হচ্ছে হোয়াট। নিয়মটা একই নিয়ম, যে ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে আমরা ডব্লিউএস ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ডটা বসিয়ে দিব। যেমন হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কি করতেছে। মূলত হি ইজ ডুইং সামথিং, আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসছি, তারপর আমরা ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। হি ইজ হোয়াট ইজ হি ডুইং নাও, সে এখন কি করতেছে। হোয়াট শুড আই ডু রাইট নাও, আমার এখন কি করা উচিত। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। আমরা এখানে একটা সাইড নোট দিয়েছি, সেটা এরকমভাবে আমরা যেভাবে টেন্সের আমরা দেখেছি যে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে। হি ইজ নট রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে না। ইজ হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়তেছে। হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়তেছে। একটা বিষয় খেয়াল করেন যে আমি যদি বলি যে সে কি পড়তেছে, তার মানে একটি বই পড়তেছে, হি ইজ রিডিং এ বুক, তাহলে এই বইটা তার মানে এই সেন্টেন্সের অ্যান্সার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে
ডব্লিউএস ওয়ার্ড দ্বারা বা কোশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অ্যান্সারটা বলবো না। হ্যাঁ, যেমন ধরেন ইজ হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়তেছে, এটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস অথবা নট অ্যান্সার হবে। বাট আমি যদি বলি যে হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়তেছে, তাহলে আপনাকে বলতে হবে সে একটি বই পড়তেছে, সে একটি উপন্যাস পড়তেছে, বা এটা কিছু না কিছু আপনাকে বলতে হবে। যার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবো যে অ্যান্সারটা আমরা বলবো না প্রশ্ন করার ক্ষেত্রে। আর ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে অ্যান্সারটা বলবো, সমস্যা নেই, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে অ্যান্সারটা আমরা বলবো না। তারপরে দেখি যে কিছু অনির্দিষ্ট কোনো বস্তুকে নির্দেশ করতে ওয়ার্ড ব্যবহার করা যায়, যেমন হোয়াট ইজ আর্থকুয়েক, আর্থকুয়েক কি, ভূমিকম্প কি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং কি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা হচ্ছে কোনো বিষয়কে আমরা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা বলতে পারি। সো নাম্বার 2 আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়। আমরা যেহেতু ইয়েস নো কোশ্চেন পারি, সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যে এই ওয়ার্ডগুলো জাস্ট মুখস্থ করে নেওয়া, কোন ওয়ার্ডটার কি মিনিং দিচ্ছে, তারপরে জাস্ট যেটার সাথে যে ডব্লিউএস ওয়ার্ডটা যায় সেটা আগে বসিয়ে দিলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। সো ডিটেইলে এত বেশি বলার দরকার নেই। আর যদি আমি প্রত্যেকটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা 10 থেকে 20টা করে এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো সেই জন্য এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত এই স্যাম্পলটা দেওয়া, এছাড়া আর কিচ্ছু না। কারণ হচ্ছে আপনারা শতে হাজার হাজার সেন্টেন্স মেকিং করবেন, এখানে মূলত 4 থেকে 5টা করে এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, এটা শুধুমাত্র আপনাদেরকে জাস্ট ওয়েটা দেখিয়ে দেওয়ার জন্য, আর কিছু না। দেখেন আমরা হোয়ার দিয়ে যদি সেন্টেন্স বলি তাহলে এরকম হবে, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, ওয়ার উইল হি গো, সে কোথায় যাবে, ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, ওয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলবে বা তুমি কোথায় খেলো। হ্যাঁ, এইভাবে আমরা সেন্টেন্স মেক করবো অনেকগুলা। ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, ওয়ার ইজ রাশিয়া ইউনিভার্সিটি লোকেটেড, রাশিয়া ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, ওয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট কোথায়। একটা বিষয় খেয়াল করবেন যে ওয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট, ওয়ার ইজ রাশিয়া ইউনিভার্সিটি লোকেটেড। হ্যাঁ, এটা যদি আমরা দেখি ওয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট, আওয়ার ডিপার্টমেন্ট মানে হচ্ছে আওয়ার ডিপার্টমেন্ট ইজ, আমি হচ্ছে আই অ্যাম হচ্ছে তুমি, ইউ আর, সে হি ইজ। যেমন একটা এক্সাম্পল যদি দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন যে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আই অ্যাম একজন ছাত্র, এ স্টুডেন্ট। এখন এম যে একটা ভার্ব, টু বি ভার্ব, এটা কিন্তু মিনিং দিচ্ছে না সেন্টেন্সের মধ্যে। সেই জন্য আমি বললে আই অ্যাম বলবো, তুমি বললে ইউ আর বলবো, কারণ এটা বাংলায় এটা মিনিংটা আসে না, কিন্তু ইংলিশে আসে। সো তার মানে যদি বলি আমাদের ডিপার্টমেন্ট, তাহলে আওয়ার ডিপার্টমেন্ট ইজ। তাহলে যদি বলে যে সে, হি ইজ, রাশেদ ইজ, তারপর আমরা, উই আর। ঠিক আছে, তার মানে যদি হয় আওয়ার ডিপার্টমেন্ট ইজ, এটা যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে সেটা আমরা আগে নিয়ে আসছি, তারপরে আমরা অক্সিলারি ভার্ব ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিয়েছি, ওয়ার ইজ আওয়ার ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট কোথায়। ঠিক আছে, তারপর 3 নাম্বার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন, এটা অনেকে বলি হুয়েন হবে না, ওয়েন, ওয়ার, হোয়াট, এরকম প্রনাউন্সিয়েশনটা হবে। এটা একই নিয়ম, একই স্ট্রাকচার, যে ইয়েস নো কোশ্চেনের পূর্বে আমরা এটা বসিয়ে দেব। যেমন ওয়েন ক্যান উই স্টার্ট আওয়ার গেম, আমাদের খেলা কখন শুরু করতে পারি, ওয়েন ক্যান উই গো দেয়ার, কখন আমরা সেখানে যেতে পারি, ওয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাবে, ওয়েন উইল ইউ গো টু লাইব্রেরি, তুমি কখন লাইব্রেরিতে যাবে। হ্যাঁ, ওয়েন উইল হি গো টু লাইব্রেরি, সে কখন লাইব্রেরিতে যাবে। ঠিক আছে, ওয়েন উইল ইউ গো হোম, তুমি কখন বাড়িতে যাবে। আমাদের একটা বিষয় দেখতে হবে যে হোমের পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন বসে না, কারণ হোম হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, সেক্ষেত্রে আমরা হোমের পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন দিব না। সো ওয়েন উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ লাইফ, তুমি কখন জীবনের মূল্য বুঝবে। ঠিক আছে, সো ইয়েস নো কোশ্চেনের পূর্বে আমরা এই ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেবো। ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতে চাও। ওয়াই ডু ইউ গো টু মার্কেট, তুমি কেন বাজারে যাবে। ওয়াই শুড ইউ অ্যাটেন্ড দ্য পার্টি, কেন তোমার অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত। যেমন ধরো তুমি বাজারে যাবে, ইউ উইল গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট। তুমি কেন বাজারে যাবে, ওয়াই উইল ইউ গো টু মার্কেট। তুমি কেন ইংরেজি শিখবে, ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তুমি কেন কথা বলবে, ওয়াই উইল ইউ স্পিক। তুমি কেন প্র্যাকটিস করবে, ওয়াই উইল ইউ প্র্যাকটিস।
সো তুমি কেন গরিব লোকটিকে সাহায্য করবে, ওয়াই উইল ইউ হেল্প দ্য পোর ম্যান। হ্যাঁ, তুমি কেন আমাকে সাহায্য করবে, ওয়াই উইল ইউ হেল্প মি, তুমি কেন আমাকে সাহায্য করবে। সো এইভাবে আমরা জাস্ট ইয়েস নো কোশ্চেনে পড়বো, ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেবো। আমরা এই এক্সাম্পলগুলো জাস্ট স্যাম্পল হিসেবে দিয়ে রাখছি, এখানে আপনারা এইটা দেখে এইটা অনুকরণ করে এই স্ট্রাকচারটা দেখে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করবেন। সো তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হো। হো মানে কে। হ্যাঁ, সবগুলা কোয়েশ্চেন ওয়ার্ডগুলো একই স্ট্রাকচার বা একই স্ট্রাকচার ফলো করে, বাট এই হোটা একটু ডিফারেন্ট বাট ইজি, কোনো কঠিন কিছু না। হোটা নিজেই সাবজেক্ট হিসেবে ইউজ হয়। আমি যদি বলি যে কে কথা বলতে পারে বা হচ্ছে কে প্রেজেন্টেশন দিতে পারে, কে ইংলিশে কথা বলতে পারে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট দিচ্ছে না, মানে কেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন হো ক্যান স্পিক ইংলিশ, কে ইংলিশতে কথা বলতে পারে। হো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার ভালো বন্ধু। এটা কিন্তু আর হচ্ছে এটা কিন্তু ইউর বেস্ট ফ্রেন্ড ইজ, সেখান থেকে আমরা ইজটা নিয়ে আসছি আগে। সো হো উইল লার্ন ইংলিশ, কে ইংরেজি শিখবে। ঠিক আছে, এরকম ধরনের ক্ষেত্রে আমরা জাস্ট হো নিয়ে আসবো, আর হোটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে স্বয়ং। আর হোয়ের তিনটা ফর্ম আছে আমাদের, যদি আমরা খেয়াল করি যে হো, হোম, হোস। হো সাবজেক্ট হিসেবে বসে, হোমটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসে, এবং হোসটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে, নাউনের পূর্বে বসে। এটা যেমন আমরা হো দিয়ে যদি এক্সাম্পল দেখি, হো ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হো ইজ নকিং মি, হো ইজ নকিং অ্যাট দ্য ডোর, কে দরজায় টোকা দিচ্ছে। হ্যাঁ, হো ইজ অ্যাপ্রিসিয়েটিং মি, কে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে বা কে আমাকে উৎসাহ দিচ্ছে। হু ইজ এনকারেজিং মি, কে আমাকে উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, হোম যদি একটা বলি আমরা যে হোম টু ইউ ওয়ান, তুমি কাকে চাও। হ্যাঁ, তারপরে যদি আমরা হোস দিয়ে বলি, হোস পেন ইজ দিস, এটা কার কলম। হোস বুক ইজ দিস, এটা কার বুক। হোস ল্যাপটপ ইজ দিস, এটা কার ল্যাপটপ। এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করবো, জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এগুলা। তারপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে উইচ। উইচ মানে হচ্ছে কোনটি। হুইচ মানে হচ্ছে কোনটি। দেখেন, আমরা একটা বিষয় আগে দেখলাম যে কোনো কিছু বলতে হলে আমরা সেটার উপরে একটা অক্সিলারি ভার্ব দিয়ে দেবো। মানে ইউর বুক মানে হচ্ছে ইউর বুক ইজ, তোমার বই মানে তোমার বইটি হয়। ইউর বুক ইজ, আমরা ওই ইজটা আগে নিয়ে আসলাম, তারপর ওই কোশ্চেন ওয়ার্ডটা বসিয়ে দিলাম। ওয়ার ইজ ইউর বুক, তোমার বই। উইচ ইজ ইউর বুক, তোমার বই কোনটি। উইচ ডু ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করো। উইচ ইজ দ্য বেস্ট একাডেমি ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার সবচেয়ে ভালো একাডেমি কোনটি, ভালো প্রতিষ্ঠান কোনটি। ঠিক আছে, সো এইভাবে আপনারা এই জাস্ট এক্সাম্পলগুলোকে আপনারা একটু দেখে এইভাবে অনুকরণ করে প্রায় আপনারা হাজার হাজার শতে শতে সেন্টেন্স মেক করবেন। সো তারপর যদি আমরা একটা দেখি সেটা হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে। সো আমরা যেটার জন্য কোশ্চেন ওয়ার্ড বলবো এই শুধুমাত্র হাউ এর জন্য, কারণ হাউ এটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা গঠিত না, শুধুমাত্র এইচ ও ডব্লিউ এগুলো আছে, ডব্লিউ নাই। সেক্ষেত্রে আমরা যদি কোশ্চেন ওয়ার্ড বলি তাহলে সব বিষয়গুলোর সমাধান হচ্ছে স্মার্টলি আমরা এক্সপ্রেস করতে পারছি, কেউ আমাদের কথার ভিতরে ইন্টারাপ্ট করতে পারবে না বা হচ্ছে কোনো সমালোচনা করতে পারবে না। সো হাউ এর স্ট্রাকচারটা সেম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে আমরা হাউ বসিয়ে দেবো। যেমন হাউ ডাজ হি গো টু মার্কেট, সে কিভাবে বাজারে যায়। হাউর দুটো মিনিং দেয়, কিভাবে এবং কেমন। সো সে কিভাবে বাজারে যায়। হাউ উইল ইউ গো টু মার্কেট, তুমি কিভাবে বাজারে যাবে। হ্যাঁ, হাউ ইজ হি প্লেইং ক্রিকেট, সে কিভাবে ক্রিকেট খেলতেছে। ধরেন তার পায়ে ইনজুর্ড আছে বা হচ্ছে তার হাতে ইনজুর্ড আছে, তাহলে সেই মুহূর্তে সে খেলতেছে সামনে, আমি বলতে পারি যে হাউ ইজ হি প্লেইং ক্রিকেট, হাউ ইজ হি প্লেইং ফুটবল, সে কিভাবে ফুটবল খেলতেছে। রাইট, সো হাউ ডিড ইউ লার্ন ইংলিশ সো ফাস্ট, তুমি কিভাবে এত দ্রুত ইংরেজি শিখলে। হাউ উইল রায়হান হেল্প দ্য পোর, রায়হান কিভাবে গরিব লোকটিকে সাহায্য করবে। এগুলোও কিন্তু আমরা দু একটা নেগেটিভ করতে পারি। নেগেটিভ সেন্টেন্স যেটার সাথে যায় সেটা আমরা করবো। আরেকটি বিষয় হচ্ছে কেমন। হাউ দ্বারা কেমন মিনিং যদি দেয় তাহলে হবে হাউ আর ইউর প্যারেন্টস, তোমার বাবা মা কেমন আছেন। হাউ ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কেমন আছেন। হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর মাদার, হাউ ইজ ইউর সিস্টার, হ্যাঁ তোমার এরা কেমন আছেন। তারপর যদি আমরা বলি হাউ ইজ ইট গোয়িং, তোমার দিনকাল কেমন যাচ্ছে। আমরা একটা সেন্টেন্স কিন্তু সচরাচর বলি যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। মূলত হাউ আর ইউ কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স না, সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো বা তোমার দিনটি কেমন যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপর যদি আমরা দেখি নাম্বার 8, এটা হচ্ছে হাউ মেনি। হাউ মেনি দ্বারা একটা
কোনো কিছু পরিমাণ বোঝায়। হ্যাঁ, কত, কি পরিমাণ, এটা যেটা কাউন্টেবল সেক্ষেত্রে আমরা বলবো হাউ মেনি, আর যেটা কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা সেই ক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ। আমরা হাউ মেনিটা আগে দেখি। সো হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে। এই বুক কিন্তু কাউন্টেবল, রাইট, বর্ণনা করা যায়, একটি বই দুটি বই। এখানে এই যে ইউ হ্যাভ, এই হ্যাভটা কিন্তু মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই মিনিং হচ্ছে আছে। তা না হলে কিন্তু আমরা এই হ্যাভটাকে আগে নিয়ে আসতাম। যেহেতু এটা মূল ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, একটা সুপ্রিম একটা দায়িত্ব রুলস প্লে করতেছে, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আসতে পারি না। যদিও এটা অক্সিলারি ভার্ব, তার জন্মটা অক্সিলারি ভার্ব থেকে, সেক্ষেত্রে তারপরেও কিন্তু এটা আমরা আগে নিয়ে আসতে পারবো না। সো এর জন্য আমরা ডু নিয়ে আসছি, যেহেতু ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেক্ষেত্রে আমরা ডু নিয়ে আসছি। ওকে, সো হাউ মেনি পিপুল আর ইন ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে কতজন মানুষ আছে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক, তুমি কতগুলো ভাষায় ইংরেজি কথা বলতে পারো। হ্যাঁ, তুমি কতগুলো ভাষায় কথা বলতে পারো। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক। তারপর যদি আমরা হাউ মাচটা দেখি, যেটা আনকাউন্টেবল, যেমন হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি পরিমাণ টাকা আছে, তোমার কাছে কত টাকা আছে। মানিটা হচ্ছে আনকাউন্টেবল, বাট ডলার কাউন্টেবল। তারপর হচ্ছে কারেন্সি, মানি মানে অনেকটাই কারেন্সির দিকে চলে যায়, যেমন মানিটা টাকা, হ্যাঁ, বা হচ্ছে ওই সব দেশে তো টাকা বলা যাবে না, মানি মানে হচ্ছে এই টাকার একটা মিনিং দিবে। যেমন আমাদের দেশে টাকা বলা হয়, ইন্ডিয়াতে রুপি বলা হয়, আমেরিকাতে ডলার বলা হয়, এই বিষয়গুলোকে মানি দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, যার জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল। আর তারপরে যদি আমরা দু একটা এক্সাম্পল দেখি, যেমন হাউ মাচ ইজ দ্য শার্ট, এটা কত, এই শার্টটির দাম কত। হাউ মাচ টাকা হ্যাভ ইউ আর্নড ইন দিস মান্থ, তুমি এই মাসে কত টাকা ইনকাম করেছ। এখন একটা বিষয় বলতে পারেন যে ডলার যদি কাউন্টেবল হয়, আমরা বলি $10, $100, $1,000,000, বাট টাকা কিন্তু আনকাউন্টেবল ধরা হয়। কেন ধরা হয়, আমি আপনাদেরকে প্রশ্নটা আপনাদেরকেই করব। সেটা হচ্ছে আমরা 10 টাকা কি বলি, 10 টাকা বলি, কিন্তু আমরা 10 টাকাস বলি না, ডলার্স বলি, ওপর দিকে টাকাস বলি না আমরা। আর যদি আমরা 100 টাকা বলি, 100 টাকা, 1000 টাকা, ঠিক আছে, এটা আমরা টাকাস বলি না। টাকাস বললে হতো কি, মেনি হতো, হাউ মেনি কাউন্টেবল, বাট টাকা যেহেতু আমরা আনকাউন্টেবল হিসেবে ধরে নিয়েছি, সেক্ষেত্রে এটা হবে হাউ মাচ টাকা হ্যাভ ইউ আর্নড ইন দিস মান্থ, তুমি এই মাসে কত টাকা ইনকাম করেছো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তারপর যদি আমরা দেখি হাউ অফেন মানে হচ্ছে কতবার। এটা দুটো উচ্চারণ রয়েছে অফেনের, আমেরিকানরা বলে অফটেন আর ব্রিটিশরা বলে অফেন। আমরা অফেন বলি বা অফটেন বলি, যেটাই দুটাই কারেক্ট। সো হাউ অফেন ডু ইউ গো টু মার্কেট, তুমি কতবার বাজারে যাও। ইন এ ডে, একদিনে বা দিনে কতবার বাজারে যাও। হাউ অফেন ডু ইউ টেক টি ইন এ ডে, তুমি দিনে কতবার চা খাও। হাউ অফেন ডু ইউ ডু দ্য ট্রেনস পাস থ্রু হিয়ার ইন এ ডে, এখান দিয়ে ট্রেন কতবার পাস করে বা ট্রেন কতবার যায়। হ্যাঁ, থ্রু হিয়ার, এখান দিয়ে, ঠিক আছে। ট্রেনস বহুবচন, সেক্ষেত্রে আমরা ডু দিয়েছি। সো আমরা এইভাবে অনেকগুলো সেন্টেন্স মেক করব। সো আমি যদি বলি তুমি কতবার খাও, হ্যাঁ, হাউ ডু ইউ ইট ইন এ ডে, তুমি দিনে কতবার খাও। হাউ ওল্ড মানে হচ্ছে কত বয়স। যেমন আমরা একটা কথা জিজ্ঞেস করি, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, ইউ আর, যার জন্য ওই আরটা আগে আসছে, যার জন্য হাউ ওল্ড আর ইউ হয়েছে। আর এখানে আমরা ওই আর দিব না ইজ দিব, সেটা ডিপেন্ড করবে যে আমাদের পরবর্তী সাবজেক্টের উপরে। যেমন ইউর ফাদার, হাউ ইজ ইউর ফাদার, হ্যাঁ, হাউ ওল্ড ইজ ইউর ফাদার, মানে ইউর ফাদারের পরে আমরা ইজ দিব, রাইট। ফাদার তো একজন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ইজ দিয়েছি। ইউর ফাদার ইজ এ ফার্মার, মানে ইউর ফাদার ইজ এ ফার্মার, ইউর ফাদারের পর আমরা ইজ দিয়েছি না, ওই ইজটা আমরা আগে নিয়ে আসবো। হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার। আমি যদি বলি তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, কারণ ইউর পরে আর হয়, ইউর পরে ইজ হয় না। হাউ ওল্ড ইজ দ্য ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির বয়স কত। হাউ ওল্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন, তুমি কত বছর বয়সে তোমার স্নাতক সম্পন্ন করেছো, রাইট। এভাবে আমরা অনেকগুলো যতগুলো সেন্টেন্স মেক করা যায় ততগুলো আমরা করবো। তারপর আমরা দেখবো সেটা হচ্ছে হাউ লং মানে হচ্ছে কত লম্বা, হ্যাঁ, আর হচ্ছে কতদিন, কতক্ষণ, অনেকগুলা অর্থ দেয়, সেটা জায়গা অনুযায়ী অর্থ দেবে। আমি যদি বলি যে হাউ লং উইল ইউ স্টে হিয়ার, এখানে কিন্তু কত লম্বা মিনিং দিবে না,
এখানে মিনিং দিবে তুমি কতক্ষণ আছো এখানে, কতক্ষণ থাকবে। হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তুমি এখানে কতক্ষণ থাকবে, ফিউচার ইনডিফিনিট টেন্স এটা। হাউ লং হ্যাভ ইউ গট ম্যারিড, এখানে একটা ইউ হবে। হাউ লং হ্যাভ ইউ গেট ম্যারিড, তুমি কতদিন হলো বিয়ে করেছো। তারপর যদি আমরা দেখি হাউ লং ইজ হার হেয়ার, তার চুল কত লম্বা। হাউ লং ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কত লম্বা। হাউ লং ইজ ইউর সিস্টার, তোমার বোন কত লম্বা। ঠিক আছে, সো হাউ লং ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কত লম্বা। এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। এখানে কথা হচ্ছে যে যতগুলা সেন্টেন্স মেক করা যায় ততগুলো আপনার সেন্টেন্স মেক করবেন, কারণ হচ্ছে ফ্লুয়েন্সি এটা ডিপেন্ড করে আমাদের প্র্যাকটিসের উপরে। আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আমাদের ফ্লুয়েন্সিটা খুব দ্রুত ইমপ্রুভ হবে। আর যেহেতু আমাদের বেসিক ইংলিশের ক্লাস এগুলা, সেখানে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কথা বলার ক্ষেত্রে আমরা যখন কথা বলি তখন কিন্তু সময় বেশি পাই না, যার জন্য এগুলো আমাদের মাথায় যদি থেকে থাকে অনেকগুলো প্র্যাকটিস করার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা যখন এগুলো বলার প্রয়োজন হবে তখন আমরা খুব সুন্দরভাবে সেগুলো বলতে পারবো। যার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা খুব সুন্দরভাবে যেভাবে ইনস্ট্রাকশন করা হলো, যেভাবে আপনাদেরকে গাইড করা হলো সেইভাবে প্র্যাকটিস করবেন, যাতে করে আমরা একটা সার্টেন টাইম পরে 2 থেকে 3 মাস পরে যেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি। আর রাশিদুল ইংলিশ একাডেমি আপনাদেরকে সবগুলো ক্লাসেস অ্যান্ড রিসোর্সেস দিবে, যা যা দেওয়া প্রয়োজন ইংলিশে কথা বলার জন্য, যা শেখা প্রয়োজন সব দিবে, ফ্রিতে দিবে। ফ্রিতে প্রত্যেকটা ক্লাসে শুধুমাত্র আপনারা দেখে নেবেন, আর কিছু করতে হবে না। এখন একটা বিষয় হতে পারে যে আপনি যখন কোর্স করেন তখন আপনাকে সকাল 10টায় ক্লাস করতে হয় একটা ফিক্সড টাইমে, অথবা রাত্রে ক্লাস করতে হয় একটা ফিক্সড টাইমে। ওই সময় যদি আপনার কোনো সমস্যা থাকে তখন আপনি ওই ক্লাসটা করতে পারেন না, তখন হয়তো রেকর্ড ক্লাস করেন। বাট আপনি ফ্রিতে একটা প্রিমিয়াম সেশন পেয়ে যাচ্ছেন, যেটা আপনার একটা ফিক্সড টাইমে করতে হবে না। যখন আপনি ফ্রি থাকবেন হাফ ঘন্টা টাইম নিয়ে ক্লাসটা দেখে নিলেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন কোনো বিষয় দেখছেন, যেমন হোয়াট আমি একটা দেখিয়েছি আপনাকে, যখন হোয়াটটা আপনি দেখবেন তখন ভিডিওটা পজ করে আপনি জাস্ট 2-3 মিনিট সময় নিয়ে 2-1টা সেন্টেন্স আপনি নিজে বানিয়ে ফেললেন, যাতে করে আপনার যখন এই ওয়ার্ড দ্বারা কোনো সেন্টেন্স বলতে হয় তখন আপনি যেন নিজেই বলতে পারেন। এখানে এই সেন্টেন্সগুলো মুখস্থ করার কোনো মানে নেই, এগুলো শুধুমাত্র স্যাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে করে আপনার বিষয়টা বুঝতে পারেন কিভাবে এটা ইউজ করা হয়, এবং বাকি যে কাজটা কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করতে হয় সেটা আপনারা নিজেরাই ফিক্স করবেন এবং নিজেরাই সেটা করবেন। আর যদি আপনাদের কোনো বিষয় বুঝার থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, এবং রাশিদুল ইংলিশ একাডেমির পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং আপনাদের সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।